কলকাতায় দর্শনীয় স্থান প্রচুর রয়েছে এবং বিশেষ করে যারা ইতিহাসে ইন্টারেস্টেড ওনাদের কৌতূহল উদ্রেককারী জায়গাও খুব একটা কম নেই। এখানে যেমন রয়েছে জাদুঘর বা ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে বিরাট সংগ্রহশালা, তার পাশাপাশি একটা বিশেষ জায়গা রয়েছে যার ঐতিহাসিক ভ্যালু অনেকের কাছেই অজানা। এই জায়গাটি আজও অত্যন্ত সঙ্গোপনে কলকাতার এক পুরনো চিত্রকে নিজের বুকে আগলে রেখেছে। কোন জায়গার কথা বলছি বুঝতে পারছেন? এটা হচ্ছে কলকাতার প্রাণকেন্দ্র অর্থাৎ ডালহৌসি স্কোয়ারে অবস্থিত সেন্ট জনস চার্চ। একটা ধর্মীয় স্থান কিভাবে একটা ঐতিহাসিক হেরিটেজ হয়ে উঠল, এইটা আমাদের কাছে আজও অজানা। তাহলে চলুন আজকে আমাদের ইতিহাসের গল্পে আমরা এই সেন্ট জনস চার্চের ইতিহাস এবং এর সঙ্গে জড়িয়ে থাকা কলকাতার বৃহত্তর ইতিহাসকে একটু খুঁজে দেখি। প্রথমেই আপনাকে বলে দিই এই সেন্ট জনস চার্চ কোথায় অবস্থিত। এটা ডালহৌসি স্কোয়ারে কাউন্সিল হাউস স্ট্রিটের ওপর অবস্থিত। আজকে যেখানটা জিপিও বা রাইটার্স বিল্ডিং, তার থেকে প্রায় ঢিল ছোঁড়া দূরত্বে এই চার্চটা রয়েছে এবং এটি কলকাতার প্রথম অ্যাংলিকান চার্চ। তবে কলকাতার প্রথম গির্জার তকমা একে আমরা দিতে পারি না, কারণ কলকাতার সবচেয়ে পুরনো চার্চ হচ্ছে আর্মেনিয়ান চার্চ এবং দ্বিতীয় প্রাচীনতম গির্জা হচ্ছে ওল্ড মিশন চার্চ, এবং প্রাচীনত্বের নিরীক্ষে এই সেন্ট জনস চার্চ 3 নম্বরে আসে। তাহলে চট করে আমরা একটু সেন্ট জনস চার্চের ইতিহাসটা শুনে নিই, কী করে এটা তৈরি হলো। আসলে যখন কলকাতায় ইংরেজরা প্রথম এসে বসবাস আরম্ভ করলো, তখন তাদের মনে হলো যে এখানে একটা গির্জা প্রয়োজন, না হলে প্রার্থনা করবে কোথায়। সেই মতো তারা পুরনো ফোর্ট উইলিয়াম, মানে এখন যে জায়গাটায় জিপিও অবস্থিত, ঠিক সেইখানে ছিল পুরনো ফোর্ট উইলিয়াম। ওইখানে একটা ছোটোখাটো উপাসনা গৃহ তৈরি করে এবং তারপরে আজকের যেখানটা রাইটার্স বিল্ডিং, সেইখানটায় তৈরি করে সেন্ট অ্যানস চার্চ। এই সেন্ট অ্যানস চার্চ আজকে আপনি খুঁজে পাবেন না, কারণ 1756 সালে যখন সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেন, তখন এই চার্চটি সম্পূর্ণ ধ্বংস করে দেন। এরপর 1757 সালে সিরাজউদ্দৌলা পরাজিত এবং নিহত হলেন পলাশির যুদ্ধে, এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বাংলা প্রদেশটাকে বেশ ভালো করে কবজা করা শুরু করলো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, কলকাতায় তাদের যে সদর দপ্তর, সেখানে তাদের জন্য কোনো গির্জা নেই, যেটা ছিল নবাব ভেঙে দিয়েছেন। আমি শুনেছি সেই সময়টায় নাকি ইংরেজরা কলকাতার যে পর্তুগিজ চার্চ সেইটাকে দখল করে নেয়, কিন্তু পর্তুগিজরা ক্যাথলিক এবং ইংরেজরা প্রোটেস্ট্যান্ট, সুতরাং একটা ক্যাথলিক চার্চে প্রোটেস্ট্যান্টরা প্রার্থনা করতে চাইতো না। তখন ঠিক করা হয় যে কলকাতায় একটা অ্যাংলিকান চার্চ প্রয়োজন। জায়গা খোঁজা শুরু হলো। দেখা গেল সাহেবদের যে পুরনো গোরস্থান, তার কাছে একটা ফাঁকা জমি পাওয়া গিয়েছে এবং ওইখানে চার্চ তৈরি করা যেতে পারে। দেখা গেল ওই জমিটার মালিক হচ্ছেন মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুর, অর্থাৎ সেই শোভাবাজার রাজবাড়ির যিনি জমিদার, তিনি হচ্ছেন ওই জমিটার মালিক। তা ওনার কাছ থেকে ঠিক করা হলো যে জমিটা কিনে নেওয়া হবে। এবারে ব্যাপার হচ্ছে, এই নবকৃষ্ণ দেব বাহাদুর ইংরেজদের দাক্ষিণ্যেই অত বড় জমিদারিটা পেয়েছেন, সুতরাং যখন ওয়ারেন হেস্টিংস ওনাকে অ্যাপ্রোচ করলেন, তখন নাকি উনি জমিটা একরকম উপহার হিসেবে বিনামূল্যে ইংরেজ কোম্পানিকে তুলে দেন, এবং এর প্রমাণস্বরূপ একটা ফলক রয়েছে এই চার্চের গায়ে। এই দেখুন সেই ফলকটা। 1783 সাল নাগাদ মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুর এই জমিটি ওয়ারেন হেস্টিংসকে দান করে দেন, এবং ঠিক তার পরের বছরে অর্থাৎ 1784 সালে ওয়ারেন হেস্টিংস এইখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, এবং 1787 সাল নাগাদ এই চার্চটি সম্পূর্ণরূপে নির্মিত হলো। চলুন এবার একটু সেন্ট জনস চার্চে ঘুরে আসি। মনে করুন আপনি মেন গেট দিয়ে ঢুকলেন ভেতরে, এবং চার্চ কম্পাউন্ডে ঢোকার পরই টিকিট কাউন্টার রয়েছে। মাত্র 10 টাকা টিকিট কেটে আপনি ভেতরে পৌঁছে গেলেন, এবং ভেতরে ঢুকেই দেখবেন সুন্দরভাবে সাজানো একটা বাগান, এবং তার মাঝখানে এই আমাদের গির্জা। একটু আগেই বলছিলাম যে এই গির্জাটি যে জায়গার ওপর অবস্থিত, সেইখানে ছিল সাহেবদের কবরখানা। তাহলে চলুন মূল গির্জার ভেতরে ঢোকার আগে একটু চট করে এই কবরস্থানটা আমরা দেখে নিই। ভয়ের কোনো ব্যাপার নেই, কারণ এই কবরস্থানটি বর্তমানে পরিত্যক্ত, এবং এইখানেই কলকাতার ইতিহাসের প্রচুর নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই দেখুন এক এক করে শুরু করি। একদম সামনে যে কবরটি এখন দেখছেন, এটি হচ্ছে
লর্ড ব্রেবোনের কবর, যার নামে কলকাতার ব্রেবোন রোড এবং সম্ভবত যার নামে মুম্বাইয়ের ব্রেবোন স্টেডিয়াম। লর্ড ব্রেবোনের কবরের ঠিক পিছন দিকে দেখুন ছবিতে কিছু ছোট ছোট কবর দেখা যাচ্ছে, তবে এইগুলোকে কিন্তু মোটেই অবহেলা করবেন না, কারণ এনাদের মধ্যেই কেউ কেউ ছিলেন কলকাতার লর্ড বিশপ এবং কেউ কেউ ছিলেন তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস। এই কবরগুলো দেখে আপনি সামনের দিকে এগোলেই আপনার চোখে এই পিলারটা পড়বে। এটাকে চিনতে পারলেন? এইটা হচ্ছে কলকাতার কুখ্যাত হলওয়েল মনুমেন্ট, অর্থাৎ যার সঙ্গে অন্ধকূপ হত্যার সম্পর্ক রয়েছে। এর গল্পটা জানেন নিশ্চয়ই? আচ্ছা ঠিক আছে, এর উপরে একটা ডিটেল ভিডিও আমি পরে একটা বানিয়ে দেব এই অন্ধকূপ হত্যাকে ডিটেলসে অ্যানালিসিস করে। আপাতত সংক্ষেপের গল্পটা বলি। 1756 সালের 20 জুন যখন সিরাজউদ্দৌলা ফাইনালি কলকাতা জয় করলেন, বলা হয় সেই দিন রাত্রেই নবাবের সৈন্যরা 146 জন ব্রিটিশকে একটা ছোট্ট ঘুপচি ঘরে বন্দি করে রাখে। এবারে জুন মাসে কলকাতায় কেমন প্যাচপ্যাচে গরম সে কথা আপনাদেরকে বলতে হবে না। তা এই রকম একটা ভয়ঙ্কর তীব্র গরমে ওইটুকু একটা ছোট্ট ঘরে অতগুলো লোক বন্দি রয়েছে, ডিহাইড্রেশনে অর্ধেকের বেশি মানুষ মরে যাওয়ার কথা, এবং হলওয়েল সাহেবের বর্ণনা অনুযায়ী সেই রকমই হয়েছিল। মাত্র 26 জন না 23 জন বেঁচে বেরিয়েছিল, যার মধ্যে তিনি ছিলেন অন্যতম। তা সিরাজউদ্দৌলার নামে একটা অপবাদ রটানোর জন্য এই হলওয়েল মনুমেন্টটা তিনি তৈরি করিয়েছিলেন এবং এটাকে স্থাপন করেন কলকাতার ডালহৌসি স্কোয়ারে, আজকে যেখানটা রাইটার্স বিল্ডিং ঠিক তার সামনেটায়। তবে পরবর্তীকালে কালের নিয়মে আসল হলওয়েল মনুমেন্টটা নষ্ট হয়ে যায় এবং 1902 সালে লর্ড কার্জন সেই হলওয়েল মনুমেন্টের আদলে আরও একটা মনুমেন্ট তৈরি করেন এবং ওইখানে স্থাপনা করেন। এই দেখুন, ওর গায়ে এই কথাটা সম্পূর্ণ লেখা রয়েছে এবং সেই সঙ্গে দেখুন এর গায়ে আমি দেখাচ্ছি যে যতজন মানুষ অন্ধকূপ হত্যায় মারা গেছিলেন বলে হলওয়েল সাহেব বলেছেন, তাদের প্রত্যেকের নাম এইখানে খোদাই করে রাখা হয়েছে। এইখানে এতগুলো নামের মাঝে একটা বিশেষ নাম আমি আপনাদেরকে দেখাতে চাই। এইটা হলো স্টেয়ার ডালরিম্পল। ইনি হচ্ছেন আমাদের ঐতিহাসিক উইলিয়াম ডালরিম্পলের পূর্বপুরুষ, যিনি নাকি এই অন্ধকূপ হত্যায় মারা গিয়েছিলেন। তবে আপনারা কি জানেন এই হলওয়েল মনুমেন্টের সঙ্গে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা যোগসূত্র রয়েছে? কি করে? আসলে 1940 সাল নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বসু একটা সত্যাগ্রহের ডাক দেন এবং তার দাবি ছিল ডালহৌসি স্কোয়ার থেকে এই হলওয়েল মনুমেন্টকে সরিয়ে ফেলতে হবে। নেতাজি মনে করতেন এই হলওয়েল মনুমেন্ট ইচ্ছাকৃতভাবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, ওনার নামে অযথা কলঙ্ক রটানোর একটা হীন প্রচেষ্টা মাত্র। এই ব্যাপারটা নিয়ে তিনি দীর্ঘদিন আন্দোলন করেছেন এবং অবশেষে ওনার চাপের কাছে ইংরেজ সরকারকে মাথা নোয়াতেই হলো এবং হলওয়েল মনুমেন্টের এই যে প্রতিরূপটা, এইটাকে ডালহৌসি স্কোয়ার থেকে তুলে নিয়ে সরিয়ে আনা হয় এই সেন্ট জনস চার্চের গোরস্থানে। এবং আরও একটা মজার ফ্যাক্ট বলি, কলকাতার মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর এটাই ছিল শেষ রাজনৈতিক সংগ্রাম, কারণ এই সত্যাগ্রহের পরে ওনাকে জেলবন্দি করা হয় এবং জেলবন্দি অবস্থার পরে তাকে গৃহবন্দী করে রাখা হয় এলগিন রোডের বাড়িতে, এবং যেখান থেকেই 17ই জানুয়ারি 1941 সালে তিনি মহানিষ্ক্রমণ করেন এবং বাকিটা ইতিহাস। এরপর ঠিক আপনার সামনেই এই মনুমেন্টটা চোখে পড়বে। এইটা হচ্ছে রোহিলা ওয়ার মনুমেন্ট। রোহিলা কি? আসলে এরা হচ্ছে একটা আফগান ট্রাইব বা উপজাতি। সেই যুদ্ধে যে সমস্ত সাহেবরা মারা গিয়েছিলেন ওনাদের স্মৃতির উদ্দেশ্যে এই রোহিলা ওয়ার মনুমেন্ট তৈরি করা হয়। এই দেখুন একটা ফলকে সেই সমস্ত সাহেবদের নাম খোদাই করে রাখা হয়েছে। এইবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আপনাকে। এইটা কোনো কবর নয়, একটা কবরের উপরিভাগের খোলক। যার কবর তাকে আপনি খুব ভালো করে চেনেন, বিশেষ করে তার নামে একটা মিষ্টি রয়েছে। কি বলুন তো? এইটা হচ্ছে লেডি ক্যানিংয়ের কবরের অংশ, যার নামে লেডি ক্যানি। লেডি ক্যানিংয়ের মৃত্যু হয় ব্যারাকপুরে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে। ওনার কবরটা আজও ব্যারাকপুরেই রয়েছে, কিন্তু এই সুন্দর যে ওপরের কাস্কেটটা এইটাকে তুলে নিয়ে আসা হয়েছে
এবং সেন্ট জন চার্চের গোরস্থানে রাখা হয়েছে। আপনারা চাইলে আজও গিয়ে সেটা দেখে আসতে পারেন। এইবার আমরা বেশ গুরুত্বপূর্ণ কিছু কবর দেখাবো, যার মধ্যে প্রথমটি হচ্ছে অ্যাডমিরাল চার্লস ওয়াটসনের সমাধি। এই দেখুন, এই মানুষটার গল্পটা একটু সংক্ষেপে বলি। যখন 1756 সালে সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করছেন, তখন রবার্ট ক্লাইভ এবং অ্যাডমিরাল ওয়াটসন রয়েছেন মাদ্রাজে। যখন নবাব কলকাতা দখল করলেন, সেই খবরটা মাদ্রাজে গেল। তখন এই ওয়াটসন এবং ক্লাইভ এরা মাদ্রাজ থেকে এলেন এবং এই কলকাতাকে পুনরায় ব্রিটিশদের দখলে আনলেন। পলাশির যুদ্ধেও কিন্তু এই অ্যাডমিরাল ওয়াটসনের বেশ বড় একটা ভূমিকা রয়েছে। ওনার মৃত্যুর পর তাকে এই সেন্ট জনস চার্চের গুরুস্থানেই সমাহিত করা হয়েছিল। এবার দেখুন, এই যে মজোলিয়ামের ছবিটা দেখাচ্ছি, এইটা হচ্ছে সেই বিখ্যাত মানুষের সমাধি। কে তিনি? ইনি হচ্ছেন জোব চার্নক, যাকে আমরা এতদিন ধরে কলকাতার প্রতিষ্ঠাতা বলে জেনেছি। আমরা বইতে পড়েছি যে 1690 সালের 24শে অগস্ট এই জোব চার্নক সুতানুটির ঘাটে নিজের জাহাজকে বাঁধেন এবং পরবর্তীকালে সুতানুটি, গোবিন্দপুর এবং কলিকাতা এই 3টে গ্রামকে একত্র করে কলিকাতা শহরের পত্তন করেন। তবে মানুষটি আর বেশি দিন বাঁচেননি, কারণ 1692 সালের 10ই জানুয়ারি, কেউ কেউ বলেন 1693, যাই হোক ওই তারিখে ওনার মৃত্যু হয় এবং ওনার মৃত্যুর পর ওনাকে এইখানে সমাধিস্থ করা হয়েছিল সেন্ট জনস চার্চের গোরস্থানে। এই যে মজোলিয়ামটা দেখছেন বা সমাধি মন্দিরটা দেখছেন, এইটা ওনার জামাই চার্লস আয়ার তৈরি করিয়ে দেন এবং এই দেখুন, এইখানে রয়েছে জোব চার্নকের সমাধি। এইখানে যে ফলকটা দেখছেন, সেই ফলক যে পাথরের নির্মিত, ওই পাথরটারও নাম হচ্ছে চার্নকাইট, যা মূলত দক্ষিণ ভারতে পাওয়া যায়। এই ফলকের ওপর যে ইনস্ক্রিপশন লেখা রয়েছে, এইটা আপনি সহসা পড়লে বুঝতে পারবেন না, কারণ এটা ল্যাটিন ভাষায় লেখা। তবে চিন্তা করবেন না, কারণ আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সম্পূর্ণ ল্যাটিন থেকে ইংরেজিতে অনুবাদ করে আমি আপনাদেরকে দিয়ে দেব। এই লেখাটা পড়লে আপনি জানতে পারবেন যে এইখানে চার্নকের সঙ্গে ওনার মেয়েদেরকেও সমাধিস্থ করা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে আমি এটা জানতে পেরেছি যে এইখানেই তার ভারতীয় স্ত্রী মারিয়াকে সমাধিস্থ করা হয়েছে, যদিও তার কোনো উল্লেখ এই ইনস্ক্রিপশনে নেই। চার্নকের সমাধির ঠিক ডান পাশে দেখুন আরও একটা ইনস্ক্রিপশন, এবং এটা ইংরেজিতে লেখা। এটি হচ্ছে ডক্টর উইলিয়াম হ্যামিল্টনের সমাধিফলক। এই মানুষটি সম্পর্কে একটু সংক্ষেপে বলি। 1715 সালে যে সুরম্যান এম্বাসি দিল্লির বাদশাহ ফারুক শেরের কাছ থেকে বিখ্যাত ফরমান আদায় করে, সেই দলের সদস্য ছিলেন এই ডক্টর উইলিয়াম হ্যামিল্টন। অনেকদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম, এই যে সুরম্যান এম্বাসি, তাতে মূল কূটনৈতিক দায়িত্ব সামলেছিলেন খোয়াজা ইসরায়েল সারহেদ। তবে ডক্টর হ্যামিল্টনের কৃতিত্বকেও ছোট করার কোনো উপায় নেই, কারণ বলা হয় বাদশাহ ফারুক শেরের একবার খুব কঠিন একটা রোগ হয়েছিল, অন্য কোনো বৈদ্য চিকিৎসক কিচ্ছু করতে পারছে না। তখন এই ডক্টর হ্যামিল্টন সার্জারি করে বাদশাকে সুস্থ করে দেন এবং তার কৃতজ্ঞতা স্বরূপ বাদশাহ তার সমস্ত ডাক্তারি যন্ত্রপাতি সোনা দিয়ে মুড়িয়ে দেন এবং সেই সময় থেকে বাদশার সঙ্গে ডক্টর হ্যামিল্টনের সম্পর্ক খুব ভালো হয়ে যায়। বাদশাহ যখন জানতে পারেন যে ডক্টর হ্যামিল্টন মারা গিয়েছেন, তখন তিনি লোক পাঠিয়ে এই ডক্টর হ্যামিল্টনের যে সমাধি ফলক, সেইখানে পার্সিয়ান বা ফার্সি ভাষাতে এই ইনস্ক্রিপশনটা খোদাই করিয়ে দেন। এই দেখুন ছবিতে। সেন্ট জনস চার্চের গোরস্থানে যে কবরটা না দেখলে আপনার সম্পূর্ণ ভ্রমণটা বৃথা যেতে পারে, সেইটা হচ্ছে বেগম ফ্রান্সিস জনসনের কবর। এই দেখুন, এই ফলকে বেগম জনসন সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে। যেমন বলা হচ্ছে, দেখুন, ওল্ডেস্ট ব্রিটিশ রেসিডেন্ট ইন বেঙ্গল, ইউনিভার্সালি বিলাভেড, রেসপেক্টেড অ্যান্ড রিভিয়ার্ড। আপনারা যদি চান তাহলে এনার জীবন সম্পর্কে একটা ডিটেল ভিডিও আমি করতে পারি। যদি চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। এতক্ষণ আমরা সেন্ট জনস চার্চের গোরস্থানেই মাত্র ঘুরলাম, এখনও কিন্তু চার্চের ভেতরে আমরা ঢুকিনি এবং এই চার্চের ভেতরেও অনেক উল্লেখযোগ্য ঐতিহাসিক জিনিস রয়েছে। তবে যদি চার্চের ভেতরটাও কভার করতে হয় তাহলে কিন্তু ভিডিওটা বেশ বড় হয়ে যাবে।
সুতরাং আমরা পরবর্তী একটা পর্বে চার্চের ভেতরের যে সমস্ত ঐতিহাসিক জিনিস রয়েছে সেইগুলোকে ডিটেলসে কভার করব। আজকে আমাদের ইতিহাসের গল্প এইটুকুই থাক। সেন্ট জনস চার্চের গোরস্থান এবং এর ইতিহাস, প্রথম পর্ব। আজকের এপিসোডটা কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না, এবং গল্পগুলি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ইতিহাসপ্রেমী মানুষের সঙ্গে শেয়ার করার অনুরোধ করলাম। দেখা হবে পরের দিন অন্য একটি এপিসোডে। ধন্যবাদ।